ঢাকা এন্ড বাংলাদেশ রেডি এই ইউনূস বাহিনীকে খেদানোর জন্য। রেডি রেডি বলতে আমি বলি না আজকেই খেদায় ফেলতে পারবে, কিন্তু তারা রেডি হয়েছে। তারা এখন সেই যুদ্ধটা করতে পারবে, যে যুদ্ধটা দিয়ে এদেরকে তাড়াতে পারবে। দেশের অবস্থা ভালো না, সাধারণ মানুষের জীবনযাপন কষ্টে ভয়ে শুধুই ফেসবুকে খোঁজ খবর নিয়ে আছে আর কি। ঢাকার অবস্থা কিছু জানেন কিনা? ঢাকা আমি সন্ধ্যার পরের থেকে যেটা জানি, যদিও বড় বড় পত্রিকায় ধরেন ককটেল বোমা বা বিভিন্ন নিউজ এজেন্সিতে মানে এক রকমের প্রচার করার চেষ্টা করতেছে যে শেখ হাসিনার বিরুদ্ধে রায় নিয়ে ঢাকায় সন্ত্রাসী কর্মকাণ্ড হচ্ছে, এটা পত্রিকাগুলোর একটা ট্রেন্ড। কিন্তু আমি যেটা আমি 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 ফেসবুক বলেন, টুইটার বলেন, আমি যতগুলো সামাজিক যোগাযোগ মাধ্যম সব থেকে এবং আমার সোর্সেস ইন ঢাকা, আমি দায়িত্ব নিয়ে বলতেছি, ঢাকা কলাপসড। ঢাকা চুপ হয়েছিল আজকে। চুপ মানে কি, মানুষ মানে ভাবতে পারছে না যে শেখ হাসিনার বিরুদ্ধে এরকম একটা রায় দিবে আর তারা মেনে নেবে। মানুষ ফুসছে, কারণ কিভাবে এই ফুসছে মানুষগুলোকে বাইরে এনে বিস্ফোরণের নেতৃত্ব দেবে সেটা আওয়ামী লীগ ভাবতে পারে, শেখ হাসিনা ভাবতে পারে। বাট ঢাকা এন্ড বাংলাদেশ রেডি এই ইউনূস বাহিনীকে খেদানোর জন্য। রেডি রেডি বলতে আমি বলি না আজকেই খেদায় ফেলতে পারবে, কিন্তু তারা রেডি হয়েছে। তারা এখন সেই যুদ্ধটা করতে পারবে, যে যুদ্ধটা দিয়ে এদেরকে তাড়াতে পারবে। এবং এরা এরা এদেরকে তাড়ানোর জন্য যে শক্তিটা দরকার, শেখ হাসিনা কিন্তু সেটা অর্জন করে ফেলছে। আমি অন্য কারো কথা বলবো না। জি, শেখ হাসিনা তো এটা আগে থেকে অর্জিত কি ছিল না তার? শেখ হাসিনা এটা যদি বলেন, শেখ হাসিনা বিচ্ছিন্ন ছিলেন, এই নেতাদের দ্বারা উনি সারাউন্ডেড ছিলেন, তোষামতকারীদের দ্বারা সারাউন্ডেড ছিলেন। এটা বলতে কোনো আমার দিতে না। আপনি শেখ হাসিনা যে সমালোচনা করেন, আমি 1000 সমালোচনা করতে পারবো, কিন্তু আজকে তার সমালোচনার দিন না সুলতানা, এই জন্য ওগুলো কথা বলবো না। আজকে শেখ হাসিনার পাশে দাঁড়ানোই আমাদের কাজ। জি, একটা কি রকম একটা দেখেন যে আজ দেখেছেন আপনি সিএমপি ডিএমপি তারা ঘোষণা দিয়েছে কেউ যদি নাশকতা করে তাহলে দেখা মাত্র গুলি। হ্যাঁ, তো বাংলাদেশে এই 5ই আগস্টের আগে পরে যেভাবে করে দেশের কেপিআই ভুক্ত এলাকাগুলোতে ধ্বংসযজ্ঞ চালানো হলো, আর শেখ হাসিনা যদি সত্যি গুলির নির্দেশ দিয়েও থাকেন তাহলে তো তিনি সঠিক কাজটিই করেছেন। তো একই আইনের দুই রকম প্রয়োগ, এটা কি ধরনের মানুষ কি তারা বোকা ভাবছে? আমি না একটু মজা পেয়েছি যখন ওই যে সুজাত না, এই যে ডিএমপির কমিশনার সুজাত, তারপরে সিএমপির কমিশনার আরেকজন সুজাত যেটা করছে, এটা আমি মজা পেয়েছি। সিএমপির কমিশন একটা গোয়ারের মতো কথা হচ্ছে যে কেউ হইলে আমি গুলি করে দেবো, এটা আমি বলছি, এটা বললে গোয়ার গোবিন্দ। কিন্তু এগুলো সব বঞ্চিত, তো বঞ্চিতরা কিন্তু এরকম গোয়ার গোবিন্দ হয়, বঞ্চিত লোকজন। এসব বঞ্চিত, কিন্তু এরা বঞ্চিত হয়ে একদিন বঞ্চিত ছিল, আইসা এখন সিএমপির কমিশনার হয়ে গেছে। এরা তো কেউ প্রফেশনাল না, তারা অবসরে ছিল, তাদেরকে এনে বসিয়ে দেওয়া হয়েছে। বঞ্চিত, আমি এদেরকে বঞ্চিত বলি, এরা নিজেদেরকে বঞ্চিত দাবি করে। বঞ্চিত লোকজন যে কি হয়, বঞ্চিতরা সবসময় ভিকটিম ভাবে নিজেদের, সবসময় ভিকটিম। ভিকটিমের কেসগুলো যেভাবে আসে, ভিকটিমরা কিন্তু সবসময় মারমুখী হয়। সিএমপি কমিশনার তাই আছে, কিন্তু এই বেটা সুজাত আলী তো নাম তার, নাই না, ভুলে গেছি নামটা। সে কি বলছে, সে উদ্ধৃত করেছে তার কি বলে পুলিশ অ্যাক্ট এবং ক্রিমিনাল কোড সব উদ্ধৃত করছে কেন গুলি করতে পারে সে। তাহলে যেই আইনগুলো সে উদ্ধৃত করেছে, এটা তো 5ই আগস্ট না, এটা তো জুলাই থেকে এটাও যুক্তিযুক্ত ছিল, এই একই আইন তো কার্যকর ছিল। তাহলে সেই আইনে শেখ হাসিনার কিনা বিচার হইতেছে, আর একই আইনে শেখ হাসিনা যেদিন বিচারের রায় দিবে সেদিন সেই একই আইনে উনি গুলি করতে বলতেছেন। বলেন তো দেখি, এটা মানে আপনার মাঝে মধ্যে মনে হয় যে পাগল ছাগলরা আমাদের রাষ্ট্রযন্ত্রের মাঝখানে বসে আছে। এই বেটা পাগল হয়ে কিন্তু এটা করছে। পাগল তো, এগুলো ছাগল, এগুলো বঞ্চিত, এগুলো কোনদিন এই পর্যায়ে আসার কথা না, এগুলো এর জন্য রিটায়ারমেন্টে চলে গেছে। এখন এরাই সেখানে বসছে, সে কিন্তু কোর্ট করতেছে যেটা এই আদালতে ওইটার বিচার হচ্ছে। এই আদালতে এই আইনে কিন্তু শেখ হাসিনা যদি নির্দেশ দিয়ে থাকেন এই আইনে দিচ্ছেন, বা তার যদি পুলিশ কর্মকর্তারা যদি নির্দেশ দিয়ে থাকেন এই আইনেই দিয়েছে, সেই আইনে সে কিন্তু এখন গুলি করতে চায়। পাগল আর ছাগলের একটা সংসার এখন তৈরি হয়েছে আর কি, এটা।
জি। এবং এবং সেনা সেনা কর্মকর্তাদেরও তো এই একই ধারায় এক বিচার হচ্ছে। একই এই একই সেনা কর্মকর্তাদের পুরস্কৃত করা উচিত দেশের সম্পদ রক্ষা করার জন্য। তাদেরও বিচারের মুখ মানে তারা কি, আমি যেটা আপনাকে প্রশ্ন করেছিলাম, তারা কি দেশের মানুষকে বোকা ভাবছে? বোকা মনে করে? মানুষ কিছু বুঝে না? বোকা ভাবলে আমি এই কথাটা বুঝলাম কেমনে? আমার মতো বোকা লোক তো পৃথিবীতে আর নাই, আমি যেটা মনে করি। আমি বুঝে ফেললাম। পাবলিক বুঝবে না? যে তুমি যে ২ টা ধারা উল্লেখ করলা, সেই ২ ধারা লঙ্ঘনে, সেই ২ ধারা ব্যবহার করার কারণে শেখ হাসিনার বিচার হচ্ছে। যে ২ ধারা লঙ্ঘন করাইছে, যে মামুন, সে জবানবন্দি দিয়ে শেখ হাসিনার ফাঁসি দাবি করতেছে। যে ২ ধারা লঙ্ঘন করার কারণে আজকে এত পুলিশ অফিসারের বিচার হচ্ছে, হবে, এবং ৪০০ বা ৪৫০ অধিক মামলা হয়েছে যে ধারার কারণে। সেই ধারা এখন এরা ব্যবহার করবে, কিন্তু বোকা ভাবার কিছু নাই। পাবলিক কিন্তু বুঝে। আমার মতো বোকা লোক যদি বুঝতে পারে, পাবলিকও বুঝে। সাইফুল ভাই, আমার কথা কি লো শোনাচ্ছে? আ আমার মনে হয়তো না। আমি আপনি শুনতে পাচ্ছি, কিন্তু আপনার কথায় একটা পর্যায়ে এসে একটা দর্শক মন্তব্য করেছেন যে আমার কথা লো শোনাচ্ছে। না, ও শোনাচ্ছে না। আপনারটা ইয়ে করতেছে, আপস অ্যান্ড ডাউন এর মধ্যে থাকে। এটা এটা আমার ধারণা আপনার মাইক্রোফোনের কাছে এবং দূরে যাওয়া আসা করতেছেন আপনি, খুব সম্ভবত যে কারণে হচ্ছে। ওকে, ওকে। এইবার আপনারটা হলো ভয়েস সেনসিটিভ মাইক্রোফোন আমার ধারণা। স্মার্ট। যেখানে আপনি স্মার্ট। যেখানে আপনি দূরে গেলে এটা নেমে যাচ্ছে। আচ্ছা, বুঝতে পেরেছি। আমি চেষ্টা করছি ঠিক করার জন্য। ওকে। আ এখন আমাকে বলুন যে এই শেখ হাসিনা তো এই বিচার, এই রায় কোনো পাত্তাই দিচ্ছে না। পাত্তা দেওয়ার দরকারটা কি? হুম। তার পিতা, আমি আপনাকে যদি একটা রেকর্ড দেখাই, তার পিতা কেউ তো সেম আগরতলা ষড়যন্ত্র মামলা, এই যে এরকম আপনি আমি একটা উদাহরণ দেই। বাংলাদেশে যেটা ঘটতে যাচ্ছে সেটার একটা উদাহরণ দিতে পারি। আপনি যদি কিছু মনে না করেন, আমি একটু পড়ে শোনাই। হুম। একজন একটা একজন একটা কথা বলেছে। উনিও বোধহয় খুব সম্ভবত বিচারের সাথে বা মানে আইনের সাথে সম্পৃক্ত, এরকম একটা কমেন্ট আমি আপনাকে পড়ে শোনাই। বঙ্গবন্ধুর বিরুদ্ধে আগরতলা ষড়যন্ত্র মামলায় ট্রাইব্যুনাল গঠন করে বিচারক নিয়োগ করা হয়েছিল ৩ জন। এখনো ৩ জন আছেন। পাকিস্তানের প্রধান বিচারপতি এস এ রহমানকে চেয়ারম্যান করে ২ জন পূর্ব বাংলার বিচারপতির সমন্বয়ে ট্রাইব্যুনাল গঠন করা হয়। আগেই জানিয়ে দেওয়া হয়েছিল এই ট্রাইব্যুনালের রায়ের বিরুদ্ধে উচ্চতর আদালতে আপিল করা যাবে না। মানে ফাঁসি দিলে এটা আর আপিল করতে পারবেন না। তো বাঙালিরা তখন বুঝে গেছিল আগরতলা ষড়যন্ত্র মামলা আইয়ুব খানের বিশেষ চাল। মানে আইয়ুব খান কি চান? মানে শেখ মুজিবুর রহমান বঙ্গবন্ধু, সে তখন তো বঙ্গবন্ধু বলে না, তখন শেখ মুজিবুর রহমান রে কতল করতে চান। এটা পাবলিক বুঝে গেছে। আপনার এখন মনে হয় না যে বঙ্গবন্ধুরা এই শেখ হাসিনাকে হত্যা করার জন্য এই চাল চালতেছে? এটা এক সেম তো। তো এটা কেমনে ফয়েলড হইছে? সেটা একটা মানে সাদামাটা পাবলিকের দৃষ্টিতে একটা কথা বলি, জানাই আপনাকে। পাবলিক বুঝে গিয়েছিল যে বঙ্গবন্ধুকে তখন বঙ্গবন্ধু বলতো না, শেখ মুজিবুর রহমানকে ফাঁসি দেয়া দেওয়া হবে। তখন পাবলিক কি করেছে? ঢাকা বিশ্ববিদ্যালয়ের বর্তমান পুষ্টিবিজ্ঞান ইনস্টিটিউট, যেটা এই যে ইয়ের পাশে, বাংলা একাডেমির পাশে, এবং আপনি তো ঢাকা রোকেয়া হলের ইউনিভার্সিটি। উল্টা দিকে। না, রোকেয়া হলের উল্টা দিকে না, এটা হলো টিএসসি বাংলা একাডেমির মাঝখানে, খুব সম্ভবত পুষ্টিবিজ্ঞান ইনস্টিটিউট বাংলা একাডেমি এবং টিএসসির মাঝখানে, মানে ওই রোডে। হুম। তো বলছে ওখান থেকে পুষ্টিবিজ্ঞান ভালো ভবন। কথা হ্যাঁ, করছে। আমার মনে আছে, আমার ব্রেইন খুব এইসব ব্যাপারে আর কি, ছোটবেলার বিষয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের বর্তমান পুষ্টিবিজ্ঞান ভবন ছিল বিচারপতির বাসভবন। একদিন জনতা দিনে দুপুরে গিয়ে পুরো বাড়িতে আগুন লাগিয়ে দেয়। বিচারপতি এস এ রহমান, প্রধান বিচারপতি, কিন্তু তখন পাকিস্তানের প্রধান, কারণ উনি যে মানে আইনটা এমন ভাবে আইয়ুব খান করছে যে প্রধান বিচারপতি যেহেতু আছে, এটার আপিল করা যাবে না। সে এইভাবে কিন্তু প্রধান বিচারপতি জ্ঞান বসায় দিচ্ছে। তো প্রধান বিচারপতি এস এ রহমান এক মুহূর্ত দেরি না করে ঘরোয়া পোশাকে পিছন দরজা দিয়ে সোজা তেজগাঁও বিমানবন্দরে চলে যায়। সেখান থেকে পাকিস্তান মামলা ফিনিশ। হ্যাঁ, আর এখন যেটা হচ্ছে, সে এখন যেটা এই ভদ্রলোকের একটা, সেই দিনে সেই বিচারপতি সহ পাইক্যা উনি বলছেন, সহযোগী রাজাকার আলবদর আল শামসের উত্তরসূরিরা আজকে আবার বঙ্গবন্ধুর মেয়ের উপর, বাপের উপর প্রতিশোধ নিতে চাচ্ছে।
বাপের উপরে যে প্রতিশোধটা নিতে পারে না, এটা এখন সে প্রতিশোধ নিচ্ছে। বিচারপতি মোহাম্মদ গোলাম মুর্তজা মজুমদার, যেটা এখানকার চিফ, পাকিস্তানের প্রধান বিচারপতি তো বাংলায় এসে ঘরোয়া কাপড় চোপড় নিয়ে পালায় গেছে, এই কোথায় যাবে এই নিয়ে সে প্রশ্ন করছে, এই পালাইতে পারবে কিনা এটা নিয়ে প্রশ্ন করছে। এবং তিনি এই কমেন্টের মধ্যে এই বিচারপতির ছবি দিয়ে দিয়েছেন। কেন দিচ্ছেন? যাতে পালায় যেতে না পারে। এদের না, অবস্থা তাই হবে। ওনারা তো বিচার মানে এই এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল প্রথমত এই মামলা এই আদালতে হয়ই না। দ্বিতীয়ত যারা বিচারপতি এখানে নিয়োজিত হয়েছেন তারা জীবনেও একটি মামলারও রায় দেয় নাই। এই জীবনে তারা কোনোদিন একটি মামলারও রায় দেয়নি। হ্যাঁ, একজন তো কোনোদিন বিচার কাজেই ছিল না। এক্স্যাক্টলি, যে তিনজনের একজনও কোনোদিন বিচার কাজে ছিল না। একজন ছিল, দুইজন বোধহয় বিচার কাজে ছিল, রায় দিছে কিনা আমি জানি না। সাইফুল ভাই, আমি বলি, আচ্ছা হ্যাঁ, আচ্ছা, তাদেরকে অ্যাডহক বেসিসে হাইকোর্ট সুপ্রিম কোর্টে দেওয়া হয়েছিল 6 দিন 7 দিন, তারা এই সরকারের আমলে 6 দিন 7 দিন সেখান থেকে তাদেরকে এখানে ট্রান্সফার করা হয়েছে। তাহলে তারা বিচারের প্রতি কাজটি কখন করলো? বুঝতে পেরেছেন? কিন্তু একজন কিন্তু তার কোন এই যে নিয়োগ পেয়েছে সেটা হয় না, সে সরাসরি কিন্তু সেই একমাত্র বিএনপি, কিন্তু এখানে দুইজন জামাত, যে দুইটা জামাত বিচারক আর একজন হচ্ছে বিএনপির, যে এই বিএনপির লোকটাকে কিন্তু নিয়োগ দেওয়া হয়েছে সরাসরি। সে কোনোদিন, সে সারা জীবন এই যে খুচরা ওকালতি করছে, মানে জামিনের ওকালতি বলেন আপনি তো নিশ্চয়ই বাংলাদেশে, যারা জামিনের ওকালতি করে তাদেরকে খুচরা আইনজীবী বলি, হলো খুচরা আইনজীবী, তাকে এনে বিচারপতি বানায় দিছে। জি, এখন যে হার্ডলাইন আওয়ামী লীগ দেখাতে যাচ্ছে সম্ভবত, তো এখন ইউনূস সরকারের দেখিয়ে ফেলছে, অলরেডি দেখিয়ে ফেলছে। কেন আপনি দেখাতে যাচ্ছে বলছেন? দেখিয়ে ফেলছে আওয়ামী লীগ। আপনি আজকে জয়ের ইন্টারভিউটা দেখছেন? না, আমি আজকে মিস করেছি, এখন পর্যন্ত আচ্ছা, দেখিনি। জয় রয়টারে সর্বশেষ মানে লেটেস্ট জয় রয়টার্স এর কাছে একটা ইন্টারভিউ দিয়েছে, রয়টার্স তাকে ইন্টারভিউ করছে এই যে রায়ের ব্যাপারে। সেখানে জয় একটা কথা বলেছে, যে কথাটা খুব 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 ইয়ে করার, একদম লাস্ট, এটা রয়টার্স ইচ্ছা করে একদম শেষে রাখছে। সে বলছে বাই এনি মিনস বাংলাদেশের নির্বাচন হতে দেওয়া হবে না, বাই এনি মিনস বাংলাদেশে এই যা ঘটতেছে এগুলোর নাও, প্রতিশোধ না হবে, একদম স্ট্রেট ফরওয়ার্ড। সে বলছে স্ট্রেট ফরওয়ার্ড, আপনি ইংরেজিটা দেখেন, একদম বলছে বাই এনি মিনস আমরা এটা করবো, নির্বাচন হতে দেওয়া হবে না। এই প্রথম আমি কারো মুখ থেকে শুনলাম যে ফেব্রুয়ারি হোক আর যাই হোক কোনো নির্বাচন হতে দেওয়া হবে। আরেকটা কথা সে বলছে যে তার মা, তার সে যেটার জন্য রয়টার্স আসলে ইন্টারভিউটা করছে, এটা আমি একদম শেষের দিকে লেজের কথাটা বললাম, যেটার জন্য সে বলছে তার মাকে সে মানে খুব হয়ে ডিজার্টেন্ট হয়ে কথাটা বলছে, তার মাকে ফাঁসি দেওয়ার, মৃত্যুদণ্ড দেওয়ার চেষ্টা, সর্বোচ্চ শাস্তির মৃত্যুদণ্ড দেওয়ার, এটা তারা জানে। আমরা এটা ও বলছে আমরা ভেতরের থেকে সবকিছুই জানি তারা কি করছে। তো এরা কোন জায়গায় আছে এটা আপনি বুঝতে পারেন।